দেশের বাজারে বেড়েছে সব ধরনের ইস্পাতের দাম, কমে গেছে বিক্রি, দাবি ব্যবসায়ীদের। কাঁচামালের দাম বেড়ে যাওয়াকে দুষছেন উৎপাদকরা। রাজধানীতে নতুন করে আরো ৬,০০০ ট্যাক্সি ক্যাব নামানোর উদ্যোগ সরকারের। যানজট বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। এবং মেহেরপুরের বুড়িপোতায় স্থলবন্দর নির্মিত হলে পাল্টে যাবে অঞ্চলের আর্থসামাজিক চিত্র, সৃষ্টি হবে কর্মসংস্থান। বিষয়টি বিবেচনাধীন বলছে জেলা প্রশাসন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে যাওয়ার আগে জানিয়ে দেব অন্যান্য কিছু খবর। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। অস্থায়ী সেই সরকার গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ পেয়েছিল এক আলাদা মাত্রা। মুজিবনগর সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন ওই সময় সরকার গঠন করা না গেলে তৎকালীন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদ বলে চালিয়ে দিত। বিস্তারিত দেখুন এম আর আমিনের প্রতিবেদনে। দেশজুড়ে ভয়াবহ আতঙ্ক আর অনিশ্চয়তা, পাকিস্তান বাহিনীর হামলা আর দিশেহারা জনতার দিকবিদিক ছুটোছুটি। একটি স্বাধীন দেশ আর প্রিয় পতাকার জন্য অকাতরে ঝরছে রক্ত। পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন এক অনিশ্চিত সময়ে আলো দেখায় মেহেরপুরের এক আমবাগান। 17 এপ্রিল সকালে শপথ নেয় দেশের ইতিহাসে প্রথম সরকার। ঘোষণাপত্র মোতাবেক উপরাষ্ট্রপতির শপথ আমি গ্রহণ করেছি। 15টি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে স্বল্প পরিসরে গঠিত এ সরকারে অনুপস্থিত বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করা হয়। যুদ্ধের প্রশিক্ষণ ও পরিচালনা, বিশ্বের সামনে পাকিস্তান সরকারের বর্বরতার খবর ও বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কূটনীতিক কার্যক্রম ও অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামো তদারকির কাজটি করে এ সরকার। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমাদের সরকার চলছে সেটাই তাজউদ্দিন সাহেব রিপ্রেজেন্ট করলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে, এবং তিনি একটি কথা বললেন, এই যুদ্ধটা আমাদের যুদ্ধ, একটা আশ্রয় দরকার, যে আশ্রয় এসে আমরা আমাদের রিগ্রুপিং করতে পারি এবং আমাদের এই ইয়াং মুক্তিযোদ্ধা তাদেরকে ট্রেন আপ করতে পারি। তাৎক্ষণিক সমন্বয়ের পরে যখন আমরা পিছু ওঠা শুরু করলাম, এরপরে তো একটা জাতীয় পর্যায়ে ভারত সরকারের সাথে একটা সমন্বয়ের প্রয়োজন আসলো। স্বাধীনতা যুদ্ধকে বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ড হিসেবে প্রমাণ করার অপচেষ্টায় লিপ্ত ছিল শত্রুপক্ষ। সেই অপচেষ্টাকে ব্যর্থ করে দিতে সাম্য, ন্যায়বোধ আর মানবিক মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যকেই আন্তর্জাতিকভাবে তুলে ধরা হয় এই সরকারের মাধ্যমে। উদ্দেশ্যে বললাম 3টি কথা, সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা অর্গানাইজ না করতে পারলে বলতো এরা বিচ্ছিন্নবাদী, এরা কয়েকজন লোক মিলে অস্ত্র হাতে নিয়ে সংগ্রাম করতেছে। মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব যেগুলো জিনিস, এটা কিন্তু এরকম ক্রাইসিসে আমাদেরকে এক করে দেয়। আর এ কারণেই ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বাঙালি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। এম আর আমিন, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার চেতনা ধ্বংসের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্টের করার সমালোচনাও করেন এ সময়। মুক্তিযুদ্ধ শুরুর পর ৭১-এর এই দিনে বাংলাদেশ রাষ্ট্র প্রাতিষ্ঠানিক রূপ পায়। মুজিবনগরের বৈদ্যনাথ তলায় গঠিত হয় দেশের প্রথম সরকার। ঐতিহাসিক এই দিনটিতে সেই সরকারের রাষ্ট্রপতি, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়েও জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন বঙ্গবন্ধু কন্যা। ঐতিহাসিক দিনটির তাৎপর্য তুলে ধরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলার চেষ্টা হয়েছে বারবার, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বিএনপি, জামাত জোট ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা করেছিল, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছিল। এমনকি বিএনপি জোট নেত্রী বেগম খালেদা জিয়া তথাকথিত আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করে
মানুষ হত্যা করেছে এবং আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। দেশ ও দেশের বাইরে এখনো বাংলাদেশ বিরোধী চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন তিনি। এটা খুব দুর্ভাগ্য আমাদের যে কোন দেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও আমাদের বিরোধিতা করেছিল। আজকে বাংলাদেশের অগ্রযাত্রাকে তারা মেনে নিতে পারছে না। যারা একদিন তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিল তলাবিহীন ঝুড়ি, আজকে তারাই বলে বিস্ময়কর উত্থানে বাংলাদেশে। সেই কারণে মানবাধিকার লঙ্ঘনের যে কথা তারা তুলেছে, যারা এই কথা বলেছে, তাদের দেশে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তারা হস্তক্ষেপ করে মানবাধিকার তারা লঙ্ঘন করেছে। 2014-15 সালে যারা নাশকতা আর মানুষ হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টে তাদের কথা উল্লেখ না থাকায় সমালোচনা করেন আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র কাননকে কেন্দ্র করে পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা থাকলেও নানা অব্যবস্থাপনায় আজও তা গড়ে ওঠেনি। তবে দ্রুত জনবল নিয়োগ সহ একটি দপ্তর চালু করা হলে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন জেলা প্রশাসক। মেহেরপুর প্রতিনিধি মির সৌদ আলী চন্দন ও কুষ্টিয়া প্রতিনিধি SM রাশিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1971 সালের 17 এপ্রিল কুষ্টিয়া জেলার তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করে বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। মুক্তিযুদ্ধের এ নিদর্শনকে ধরে রাখতে 1986 সালে 75 একর জায়গার উপর গড়ে ওঠে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধ। পাশাপাশি শপথ গ্রহণের স্থানটিতে 1998 সালের 17 এপ্রিল 42 একর জায়গার উপর গড়ে তোলা হয় মুক্তিযুদ্ধের নানা স্মারক মোরাল, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, যেখানে রয়েছে বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ এবং পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ সহ নানা ঘটনার ভাস্কর্য। কিন্তু নানা অব্যবস্থাপনায় জৌলুস হারাতে বসেছে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানটি। যে ব্যবস্থাপনা থাকার কথা, কিন্তু আমরা সেটা আসলে দেখতে পাচ্ছি না। এখানে যে কোনো একটা বসার জায়গা থাকবে, কোনো একটা সুন্দর পরিবেশ থাকবে, সেই পরিবেশটা আমরা পাচ্ছি না। ঐতিহাসিক স্থানের জায়গায় একটা পানির সরবরাহ জায়গা থাকা দরকার, এটাই নেই এখানে। এদিকে দিন দিন পর্যটকদের ভিড় বাড়লেও পর্যটন বান্ধব হিসেবে আজও গড়ে ওঠেনি মুজিবনগর। তাদের অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি নেই পর্যাপ্ত নিরাপত্তাও। আমরা তো দূর দূরান্ত থেকে আসতেছি, এখানে শুধু থাকার না, যাতায়াত ব্যবস্থাও ভালো না। কর্তৃপক্ষ হয়তো সঠিকভাবে এটাকে দেখাশোনা করতেছে না বা এটার তদারকি করতেছে না। মেয়েরা শুধু একাই আসে, পরিবার থেকে থেকেও আসতে পারে না, তো এইগুলো নিরাপত্তা ব্যবস্থাটা ভালো করা দরকার। আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করব এমন কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। তবে মুজিবনগর থানার ওসি জানালেন, আনসারদের সাথে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। আর জেলা প্রশাসক শিগগিরই জনবল সহ এখানে একটি দপ্তর চালু হলে সমস্যা থাকবে না বলে আশ্বাস দিলেন। 60 জন আনসারের একটা প্লাটুন মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ভেতরেই থাকে। আর একই সাথে যদি পর্যটন পুলিশ আসে, তাহলে এই সম্ভাবনায় শিল্প ঐতিহ্যবাহী স্থান আমাদের রক্ষা করতে আরো সুবিধা হবে। সামনে এখানে জনবল সহ একটি দপ্তর চালু হবে, সেই সময় এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা আরো সহজ হয়ে উঠবে। স্থানীয় প্রশাসনের তথ্য মতে এখানে গড়ে প্রতিদিন 1,500 দর্শনার্থী আসে। তবে প্রতি বছর 17 এপ্রিল মুজিবনগর দিবসে আসেন প্রায় 2 লাখ মানুষ। সময় সংবাদ, মেহেরপুর। মেহেরপুরের বুড়িপোতা স্থলবন্দর নির্মিত হলে পাল্টে যাবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সহ আর্থসামাজিক চিত্র। সৃষ্টি হবে কর্মসংস্থান, পাশাপাশি সম্ভাবনার দুয়ারও খুলবে জেলার মৃতপ্রায় বিসিক শিল্পনগরীর এই বিনিয়োগে। অবশ্য জেলা প্রশাসন জানালেন, স্থলবন্দরের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। আমাদের জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একটি স্থলবন্দরই পাল্টে দিতে পারে মেহেরপুর জেলার আর্থসামাজিক অবস্থা। মেহেরপুরের বুড়িপোতা থেকে ভারতের কলকাতার দূরত্ব কম হবার কারণে সহজেই পণ্য আমদানি রপ্তানি করতে পারবে মেহেরপুরের ব্যবসায়ীরা। বিসিক শিল্পনগরীতে বিনিয়োগ করে সহজেই উৎপাদিত পণ্য রপ্তানি করা সম্ভব। পাশাপাশি স্থলবন্দরকে কেন্দ্র করে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই একটি স্থলবন্দর নির্মাণের দাবি মেহেরপুরবাসীর। আগেতে বাংলা ভারত হাট বসতল, এখন বসলে আমাদের ভ্যানওয়ালা পক্ষে খুব ভালো হবে। তা আমাদের এখানে মানুষের বহুত কিছু ইনকাম হবে, বহুত কিছু গরিব গরিব মানুষ করে খেতে পারবে। যদি স্থল বন্দর স্থাপন হয়, ট্রাকের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটবে
বেকার সমস্যার সমাধান হবে, আপামর জনসাধারণ স্থল বন্দরের সুবিধা ভোগ করে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে। স্থলবন্দর নির্মাণ করা হলে জেলার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানান ব্যবসায়ীরা। পাশাপাশি মেহেরপুরের বিসিক শিল্পনগরী প্রাণ ফিরে পাবে। বেনাপোল যে স্থলবন্দর আছে ওখান থেকে মাল পরিবহনের ব্যাপারটা একটু কস্টলি হয়ে যায়, এখানে হলে পরিবহনের লাইনটা আমাদের একটু সুযোগ সুবিধা পাবো। যদি স্থলবন্দরটা হয় আমাদের বিসিক শিল্পনগরী চালু হবে এবং এটা নতুন নতুন শিল্প কারখানাও হবে, অনেকে এখানে ইনভেস্ট করতেও আসবে। মেহেরপুরের বুড়িপোতায় স্থলবন্দর নির্মাণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা বিভিন্ন সময় সরকারকে অবহিত করেছি, এমনকি গত জেলা প্রশাসক সম্মেলনেও আমি এই দাবিটি উত্থাপন করি। বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে। মেহেরপুর সদর থেকে কলকাতার দূরত্ব 205 কিলোমিটার। বুড়িপোতায় স্থলবন্দর নির্মিত হলে সহজেই ভারত থেকে কাঁচামাল সংগ্রহ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও রাজবাড়ী জেলার শিল্প কারখানার মালিকরা লাভবান হবেন। সময় সংবাদ, মেহেরপুর। দীর্ঘদিন নিম্নমুখী থাকার পর বেড়েছে সব ধরনের ইস্পাতের দাম। এক মাসের ব্যবধানে প্রতি টন রডে দাম বেড়েছে প্রায় 8 থেকে 10,000 টাকা। হঠাৎ করে দাম বাড়ার কারণ জানা নেই এই ব্যবসায়ীদের। এতে বিক্রিও কমে গেছে বলে অভিযোগ রয়েছে তাদের। তবে রডের কাঁচামালের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত দেখুন কাজল আব্দুল্লাহর প্রতিবেদনে। কংক্রিটের যে কোনো নির্মাণ সামগ্রীতে ইস্পাত ব্যবহারের বিকল্প নেই। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে রড। তবে নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম এক মাসের ব্যবধানে কোম্পানি ভেদে প্রতি টনে প্রায় 8 থেকে 10,000 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ার পেছনের প্রকৃত কারণ জানা নেই তাদের। 4 দিনের ভিতরে 7,000 টাকা বেড়ে গেছে। তো এখন তো কাস্টমার তো মাল ধরে না, দাম এত টাকা বাড়লে তো কেউ নিতে চায় না। হঠাৎ কেন বাড়ে, কোনো কারণ থাকতে হবে তো। চিটাগাং থেকে যে মালটা ওরা যেভাবে দামটা যদি বাড়ায় বিক্রি করে, সেটা ঢাকার মিলর গানলে ওখান থেকে মনে করেন অটোমেটিকলি সেটা মাল দামটা বেড়ে যায়। হঠাৎ করে মিলনারা হয়তো 2,000 টাকা বাড়ায়, আবার 2,000 টাকা কমায়। এই জন্য কাস্টমার মনে করতেছে আরো কমবে, অ্যাকচুয়ালি কমবে না মনে হয়। রাজধানীর বাজারগুলোতে কোম্পানি ভেদে 60 গ্রেডের 1 টন রড বিক্রি হচ্ছে 42 থেকে 53,000 টাকায়, আর 40 গ্রেডের প্রতি টনের দাম প্রায় 40 থেকে 47,000 টাকা। ব্যবসায়ীদের অভিযোগ সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। সব জায়গার মধ্যে সিন্ডিকেট আছে, লোহার মধ্যেও সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের কারণে এই দামটা আকাশচুম্বী হয়ে গেছে। এদিকে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জানায় রডের কাঁচামালের দাম এবং শুল্ক বেড়ে যাওয়ায় কিছুটা দাম বেড়েছে। শুধুমাত্র কিন্তু স্ক্র্যাপের মূল্য বৃদ্ধি পেয়েছে তা না, এর সঙ্গে স্ক্র্যাপকে মেল্ট করে যখন বিলেট তৈরি করা হয় তখন আমাদের কেমিক্যাল ব্যবহার করতে হয়। এই কেমিক্যালগুলোর মূল্য কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে গেছে। বিলেটের মূল্য কিন্তু আন্তর্জাতিকভাবেও কিছুটা বৃদ্ধি পেয়ে গেছে। এই সবগুলো মিলেই রডের মূল্য একটু বেশি। রডের পাশাপাশি বেড়েছে অ্যাঙ্গেল এবং শীটের দামও। তবে বাজার স্থিতিশীল রাখতে দাম সহনীয় রাখার দাবি ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবারে এই বিষয় নিয়ে আলোচনা করব ইস্পাত শিল্প নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন RRM গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরী। সুমন চৌধুরী, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত। আমরা তো রিপোর্টটি দেখলাম, এই বিষয়ে জানতে চাইব আপনার কাছে, হঠাৎ করে এই যে প্রতি টন যে রডের দাম বেড়ে গেছে বাজারে দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর বা কম থাকার পরে, এর কারণ কি বলে আপনি মনে করেন? আসলে আমি বলতে চাই, বাংলাদেশ একটা গ্রোয়িং কান্ট্রি, যে দেশে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের স্টিলটা একটা সিগনিফিকেন্ট একটা প্রোডাক্ট। আর অবশ্যই আমি বলবো যে আমরা একটা সময় শিপ ব্রেকিং স্টিল থেকে আমরা এই শিল্পটাকে আমরা সাপোর্ট দিয়ে থাকতাম। যখন আমাদের 40 গ্রেড বা একটা সময় আমাদের গ্রেড নিয়ে এত কনসিয়াস ছিলাম না আমরা, বাট আমরা এখন ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কোয়ালিটি প্রোডাক্ট বানাচ্ছি। আমি বলবো যে আমাদের টোটালি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের উপর এখন ডিপেন্ডেবল, বিকজ র মেটেরিয়ালস আসে কমপ্লিটলি আমাদের বাইরে থেকেই। তো টোটাল ইন্টারন্যাশনাল যে কনজামশন আমাদের স্টিল ইন্ডাস্ট্রি, আমাদের বাংলাদেশের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সবকিছু স্ক্র্যাপ কিন্তু মোটামুটি 90% আমরা বলতে পারি আমরা ইম্পোর্ট করতে হয়। এবং স্ক্র্যাপটা যখন ইম্পোর্ট করছি, স্ক্র্যাপের ইম্পোর্টের যে ইন্টারন্যাশনাল, আপনারা জানেন যে তেলের দাম কিন্তু অনেক কমে গেছে। তেলের দাম যখন কমে গেছে, ডেফিনেটলি এর লজিস্টিক্স অনেক কিছু কিন্তু কমে গেছে। এবং চাইনিজ একটা কান্ট্রি, যে দেশে কিন্তু অনেক স্টিলের ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু টোটাল স্টিল ক্যাপাসিটি তারা নিজেদের দেশে কিন্তু সেই সাপোর্টটা দিচ্ছে, অ্যাজ ওয়েল এজ কিন্তু বাইরে অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তারা এক্সপোর্ট করে থাকেন। হঠাৎ করেই এই মার্কেটের যেই স্ক্র্যাপ এবং যে সামঞ্জস্যপূর্ণ, আমি বলবো যে আমাদের দেশের এটার এফেক্ট একটু বেশি হয়েছে এই কারণেই, কারণ আপনারা হঠাৎ করেই চায়না যখন তাদের ওভার ক্যাপাসিটি হয়ে গেছে, সে তখন মাল সেলস করতে পারছিল না, তখন হঠাৎ করে তারা প্রাইস কি করে,
তারা কমে বিক্রি করা স্টার্ট করে। কিছুদিন এইটা এই সময়টা কিছু সময়ের জন্য ছিল, যখন চায়না আবার মোটামুটি টার্কি এবং পার্শ্ববর্তী যখন আবার বাইং স্টার্ট করে দেয়, তখন অটোমেটিক্যালি আপনার কিন্তু এটা প্রাইস বৃদ্ধি চলে যায়। এখন আমাদের আগে দেখা যেত যখন আমরা তেলের দাম কমতে শুরু করলো, তখন কিন্তু আমাদের স্ক্র্যাপে কিন্তু আমরা $100-150 কমে পারচেস করতে পেরেছি। এখন ঠিক আবার যেটা কমে গিয়েছিল সেটা আবার ইনক্রিজ হয়ে গেছে। তখন কিন্তু রডের প্রাইস কিন্তু আপনার হচ্ছে হলো ওই 48,000 টাকায় আমরা সেলস করতাম, এখন কিন্তু 40,000 টাকা কিন্তু আমরা দিয়েছি, বিকজ আমাদের বাইং কম পড়েছে, স্ক্র্যাপের রেট কম ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ বিলেটের রেট কম ছিল, আমরা দিতে পেরেছি। হঠাৎ করে কিন্তু এই মালের দামটা বেড়ে যাওয়াটা হচ্ছে হলো ইন্টারন্যাশনাল মার্কেটের কারণেই হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে কাঁচামাল আমদানি করার কারণেই, ওই আমদানির দাম বেড়ে যাওয়ার কারণেই হচ্ছে আমাদের এই রডের দাম বেড়ে যাচ্ছে বাজারে। আচ্ছা, তো বর্তমানে দেশে কি পরিমাণ রডের চাহিদা কেমন রয়েছে প্রতি বছরে? আমরা তো বলে থাকি যে আমাদের 40,000 টনের মতো আমাদের টোটাল 40 লাখ টন আমাদের বছরে ক্যাপাসিটি, এবং সেটা আমরা প্রোডাকশনও করছি। আমরা বলবো আমাদের দেশে এখনো আরো ইন্টারন্যাশনাল লেভেলে আরো বাল্ক ক্যাপাসিটির কিছু ইন্ডাস্ট্রি আসছে, এবং সেই ইন্ডাস্ট্রিকে এর ভিতরে কিছু চালু হয়েছে এবং কিছু আরো সামনে চালু হতে যাচ্ছে। তো আমরা বলতে পারি চায়না থেকে আরো বেটার কোয়ালিটি স্টিল অ্যাজ পার দ্য ASTM স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা প্রোডাক্ট তৈরি করছি। তো আমরা এক্সপেক্ট করছি যে আমাদের স্টিলটা অতি শীঘ্রই আমরা দেশের বাইরে ক্যাপাসিটি ফুলফিল করার পরে দেশের বাইরে এক্সপোর্ট করতে পারবো। আচ্ছা, আমরা কেন এখনো শুরু করতে পারছি না কেন? যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল মানে রড তৈরি হচ্ছে দেশে, বললেন স্টিল তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা এক্সপোর্টে কেন যেতে পারছি না? বিকজ এখানে চাহিদা কি নেই নাকি বাজার? না, চাহিদা আমাদের দেশে যে চাহিদা আছে আমরা ফুলফিল করতে পারছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু আমরা জানি যে আমাদের রিয়েল এস্টেট সেক্টরটা খাতটা আমাদের একটু স্লো যাচ্ছে। প্রাইভেটলি গভর্নমেন্টের কিন্তু হিউজ প্রজেক্ট কিন্তু সামনে আসছে, এবং সেগুলো কিন্তু আরো বিস্তৃত অবস্থায় আসবে। যদি আপনি জানেন যে পূর্বাঞ্চল অনেক বড় একটা মেগা সিটি, এবং প্রাইভেটলি যতগুলো সেক্টর আছে সেগুলো কিন্তু অনেকগুলো সেক্টরে কিন্তু আমাদের সাপোর্ট দিতে হবে। এগুলো যদি গ্র্যাজুয়ালি যে গ্রোথটা বাড়ছে, গভর্নমেন্ট যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য স্টিলের সাপোর্ট কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে। তো আমরা স্টিল ইন্ডাস্ট্রি যারা আমরা আছি, তারা এই ক্যাপাসিটিগুলোকে মাথায় রেখে দেশের চাহিদাটাকে আগে চিন্তা করে কিরকম চাহিদা সামনে আরো এটা স্টার্ট হবে। যে আমরা বলছি যে রিয়েল এস্টেট প্রাইভেট সেক্টর কিন্তু বন্ধ এখন, আমি কিন্তু এখনো বলতে পারছি না যে আমরা কতটুকু এটা আরো সামনে যদি হঠাৎ করে যদি র্যাপিডলি যদি বেড়ে যায়, তো আমাদের এক্সপোর্টে গিয়ে আমরা সেটা কামব্যাক করাটা একটু ডিফিকাল্ট হিসেবে। তো আমরা মোটামুটি এটা নিয়ে কাজ করছি, এবং আমরা গভর্নমেন্টকে বলছি আমাদের এখন যে ওভার ক্যাপাসিটিটা আছে আমরা যেন এটাকে এক্সপোর্ট করতে পারি, কিন্তু আমাদের এক্সপোর্ট করতে গেলে আমাদের গভর্নমেন্টকে ইনসেন্টিভ ফ্যাসিলিটি দিলে আমাদের জন্য আমরা এটা আরো এনকারেজিং হবে, ফরেন রেমিটেন্সও একটা আসার পসিবিলিটিস ক্রিয়েট হবে। আচ্ছা, আমরা জানি যে দেশের বিনিয়োগ বাড়ানোর জন্য অবকাঠামো খাতের উন্নয়ন জরুরি, আর অবকাঠামো খাতের উন্নয়নের জন্য রড খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমি মনে করি, কারণ রড না থাকলে তো স্ট্রাকচার দাঁড় করানো যাচ্ছে না, সুতরাং এটি মূল উপাদান বলে মনে করি। তো আমরা জানি যে আমাদের দেশে এখন 40 গ্রেড, 60 গ্রেড এবং 75 গ্রেডের রড তৈরি হচ্ছে। তো কোন ধরনের রড আসলে বাজারে চাহিদা বেশি, এবং কোন ধরনের রড আসলে কোন ধরনের স্ট্রাকচারে ব্যবহার করা হচ্ছে? আমি বলবো যেহেতু আমাদের দেশ সিসমিক জোন একটা এরিয়ার ভিতরে আমরা আছি, যেহেতু ভূমিকম্প আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, পাকিস্তান, আমরা দেশগুলো কিন্তু মিয়ানমার, আফগানিস্তান, অ্যাবসলিউটলি এই দেশগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে কিন্তু আছি। বাট আমরা বিগত আমরা বলি 100 বছরের ভিতরে এখন যেইভাবে আমাদের নেপালটা আমরা জানি একটা অনেক বড় একটা হ্যাপেনিং হলো, এবং লাস্ট 3 দিন আগেও আমাদের এখানে যে 6.9 একটা স্কেলের একটা ভূমিকম্প আমরা অনুভূত করতে পেরেছি। আমরা আসলেই ভেরি কনসিয়াস। আমরা এর আগে থেকে কিন্তু স্টিল বাংলাদেশ এসে ইন্টারন্যাশনাল লেভেলে স্টিল তৈরি করছে। আমি মনে করি গভর্নমেন্টের ম্যাক্সিমাম প্রজেক্টগুলোতে হাই কার্বন 60 গ্রেডের বার ইউজ করা হয়। 60 গ্রেডের বার কিন্তু এটা হাই কার্বন বার, ASTM স্ট্যান্ডার্ড অনুযায়ী BDS দ্বারা ওনারা করে থাকেন। কিন্তু আমেরিকা আর বাংলাদেশ ইজ নট আ সেম জোন। বাংলাদেশের জন্য 500 যেটা হচ্ছে ওয়ার্ল্ডের থার্মেক্স অ্যান্ড টেম্পার, তারা এটাকে রিসোর্স করে আর্থকুইক রেসিস্ট্যান্স স্টিলটাকে তারা এই রিসোর্স করে এটা ডেভেলপ করলেন, যেটা আমরা বলি 500W বাল, যেটা 72,500 PSI থাকে। সেই বারটাই হচ্ছে হলো কুইঞ্চিং সিস্টেমে, সেই বারটাই আমাদের জন্য কিন্তু ভূমিকম্প দেশগুলোতে এই বারগুলি আছে। আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যদি বলি, তারা কুইঞ্চিং প্রসেস ছাড়া কোনো হাই কার্বনের বার, কার্বন ও ম্যাক্সিমাম কার্বন কিন্তু স্টিলের জন্য ক্ষতিকারক। সো এটা কিন্তু আপনার ইনফ্রাস্ট্রাকচার যদি আপনার ওই রিক্টার স্কেল, তখন সে কিন্তু কলাপস করার পসিবিলিটিস থাকে। আর এইটা হচ্ছে স্পেশালাইজ বার, যেখানে ডাক্টিলিটি এন্ড ব্যান্ডেবিলিটি যে ফিচারটা আছে, এটা প্রসেস ট্রিটমেন্ট করার পরে আপনার কনক্রিটের ভিতরে যদি বারও থাকে, সেটা কিন্তু সাথে সাথে কলাপস করবে না, সেটা হয়তো ইংটা হেলে যেতে পারে বা সেটা হেলবেও না, আপনাকে কিছু লেভেল ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত এটাকে স্টাডি রাখবে। সো দিস ইজ স্পেশালাইজ বার ফর দ্য আর্থকুইক জোন এরিয়া।
আচ্ছা, আমরা ডাকটাইল রডের কথা আপনি বললেন, হ্যাঁ, ডাকটাইল রডের বিশেষত্বটা কি? এই রডের কথা আমরা প্রায় শুনে থাকি এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান বলে থাকে যে তারা ডাকটাইল রড উৎপাদন করছে। এই ডাকটাইল রডের বৈশিষ্ট্যটা কি জানতে চাই? আপনার অবশ্যই আপনাকে টেকনিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন। টেকনিক্যাল কোয়েশ্চেন সহজ উত্তরটা বলবো যে প্রত্যেকটা বারের এক একটা কেমিক্যাল প্রপার্টিস থাকে, সেই প্রপার্টিস অনুযায়ী থাকে এবং সেটার ইউজুয়াল কিছু আবার আপনার ইউজফুল কোথায় কুড়ি বার আপনি ব্যবহার করবেন। এখন আমাদের দেশে যে আমরা যে বেশিরভাগ তো কমার্শিয়াল বিল্ডিং, রেজিডেন্সিয়াল বিল্ডিং যেগুলি করে থাকি 60, 40 and 70 গ্রেড। আপনার ডাক্টাইলের যে কথাটা বললেন যে টিএমটি প্রসেসের কারণে এই ডাক্টিলিটির যে লেভেল সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি রিচ করে অ্যান্ড সেটা টেন্সাইল স্ট্রেংথটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা একমাত্র কুইঞ্চিং এই 500 ডব্লিউ বার যেটা আর্থকুইক ট্রিটমেন্ট বার, এটাতে একমাত্র পসিবিলিটিস আছে। এছাড়া আপনি ওই 60 গ্রেডের ডাক্টিলিটির রেশিও যেটা সেটা ইজ নট। আচ্ছা, আমাদের দেশে কি 40 গ্রেডের রড এখন বিক্রি হচ্ছে? আপনাদের কি বাজার চাহিদা রয়েছে? আপনাদের কাছ থেকে বিক্রি হয় 40 গ্রেডের রড? কোন ধরনের স্ট্রাকচার তৈরি করার জন্য আসলে 40 গ্রেডের রড ব্যবহার হয়? যে 40 গ্রেড বার আপনার হচ্ছে হলো আপনি আজকাল তো গভর্নমেন্ট তো কনক্রিট রোড করছে, এগুলোতে আপনি 40 গ্রেড বার ইউজ করতে পারেন। ইভেন তো আপনার হয়তো বা সিঙ্গেল স্টোরেড বিল্ডিং এর ক্ষেত্রে আপনার কোনো রিস্ক নেই, সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু মাল্টি স্টোরে যেতে হলে আমাকে 60 গ্রেডে যেতে হবে। আচ্ছা, 60 না 75 গ্রেড বলছে, যেটা হচ্ছে হলো 500 ডব্লিউ। এটাকে বলা হয় এক্সট্রিম রড বলা হয়। এক্সট্রিম বলেন, এক্সট্রিম হচ্ছে বিএসএম তার একটা কোড দিয়েছেন ধরনের সে এক্সট্রিম বলছে, মানে ম্যাক্সিমাম তার লোড ক্যাপাসিটি। আবার কেউ বলছে গোল্ড, কেউ বলছে এক্স পাওয়ার, এক একজন এক একটা নাম দিচ্ছে। বাট এটাকে আমরা 500 টিএমটি প্রসেস বলা হয়। টিএমটি 500 and 550 নতুন একটা আসছে আবুল খায়ের এবং ইভেন আরআরএম গ্রুপ আমরা নিজেরাও করছি। তো বিএসটিআই থেকে এটা লিস্টেড হচ্ছে এবার। এটা নতুন একটা নীতিমালা হবে যেখানে 500 এবং 600 গ্রেডও বার নতুন মার্কেটে বাজেটে অতি শীঘ্রই আসবে। আচ্ছা, সুমন চৌধুরী, আপনি বলছিলেন ভূমিকম্প ঝুঁকির কথা বাংলাদেশে, সেক্ষেত্রে একজন ক্রেতা ভালো মানের রড কোনটি সেটা কিভাবে চিনবেন? ইটস ভেরি ইজি। একটা ক্রেতা যখন বার পারচেজ করে সে অবশ্যই জানে, সে আগে কিন্তু সে জানেই যে সে কি গ্রেডে বার পারচেজ করবে। সে যদি জানে যে আমি 500 বার পারচেজ করব, তো 500 বার থেকে সে যে বারটা নিবে সে হয়তো পারচেজ করে সে ডেলিভারি নিয়ে নিল, ওইখান থেকে একটা 2-3টা র্যান্ডম পিস কেটে সে সাথে সাথে বইটা পাঠিয়ে দিলে ওই কোম্পানি যে সেল করেছে সেই কিন্তু টেস্টের টাকাটা কিন্তু সে কোম্পানি দিবে, তাকেও দিতে হচ্ছে না। হি ক্যান গেট আ টেস্ট রিপোর্ট ফ্রম দ্য ল্যাব। সো এটা ইজিয়ার হবে। আর আমার মনে হয় আমারও একটা মেসেজ যে যারা বার পারচেজ করে তারাও একটু আসলে সঠিক বার পণ্য নির্বাচন করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা আমি বলে মনে করছি। আচ্ছা, রডের ক্ষেত্রে এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে যেগুলো বলে ডিফর্ম রড, যেগুলোকে খাঁজ কাটা। এই রডগুলো সিমেন্টের সাথে বা কংক্রিটের সাথে ভালোভাবে জুড়ে যায় বলে কি বিল্ডিং এর যে স্থায়িত্ব সেটি বৃদ্ধি পায়। এটি কতটুকু সত্য এবং এর কোনো গুরুত্ব আদৌ রয়েছে কিনা? না, আপনি যেটা বলছেন ডিফর্ম বার তো আপনার এখন এটা অনেক আগে থেকে প্লেন রড আমরা ইউজ করেছি। বাট আপনার আমাদের দেশের বাইরে স্টিলটা তো ইউজ হচ্ছে। আমরা ইউএসএ তে যদি দেখি স্টিল 200 বছর আগে যেই বড় বড় স্ট্রাকচার গুলো করা হয়েছে সেই সময় তো ডিফর্ম বার ইউজ করা হয়েছে। সো ডিফর্ম বারের মানে হচ্ছে এটা না যে সেটা আপনাকে কনক্রিটের সাথে আপনার কেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথটা যেটাকে আমরা বলি টেন্সাইল স্ট্রেংথ, যে এটা এবং সেটাকে ব্যান্ডিং টেস্ট করলে সেই ব্যান্ডিং করার সময় সেই বারটা কি ভেঙে গেল বা সেটা কতটুকু ক্র্যাক পড়লো সেগুলোর উপর ডিপেন্ড করে। আর আপনি রিপের কথা যেটা বললেন, রিপটা হচ্ছে হলো এটার নেচার, বা আপনার বারের ভিতরে রিপ থাকলে সে কনক্রিটের সাথে কম্প্যাকশনটা আরো বেটার হয়। আচ্ছা, আমরা জানি যে একটু বলা হয়ে থাকে যে যদি ভালো মানের রড হয়ে থাকে সেক্ষেত্রে দুটি রড যদি আমি পাশাপাশি যদি আঘাত করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে রডে ঝুরঝুর করে লোহা পড়বে না এবং ভালো মানের রডে চুম্বক ধরবে না। এই ধরনের কি কোনো বৈশিষ্ট্য রয়েছে যে ক্রেতা খুব সহজে চিহ্নিত করতে পারবে? না, এগুলো আসলে দিস ইজ নট দ্য ওয়ে টু অ্যাকচুয়ালি এক্সামিন দ্য বার। ইট ইজ আ ইজি প্রসেস। মানে এই জিনিসগুলো আগে হয়তো বা কিছু লজিক, আমাদের সিভিল ইঞ্জিনিয়ার কিছু লজিক দেন, বাট ইট ইজ নট আ পিওর লজিক। আপনার হচ্ছে হলো কিছু ক্ষেত্রে দেখা যায় প্রোডাকশন করতে গেলে কোয়ালিটি বার ডেফিনেটলি ইউ উইল সি দ্যাট এটা শাইনিং অ্যান্ড এটার কোয়ালিটি আপনি দেখার পর আপনি বুঝতে পারবেন। বাট হ্যাঁ, কেমিক্যাল প্রপার্টিজের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। মেল্টিং সব থেকে লিকুইড ফর্মে যদি আপনি কেমিক্যাল কম্পোজিশন এটাকে প্রপার প্রসেস না করেন, অক্সিজেনের পার্সেন্ট নাইট্রোজেনের পার্সেন্টেজ যদি সেখানে লিকুইড ফর্মে যদি আপনার ব্ল্যাক হোল থাকে ভিতরে, সেক্ষেত্রে আপনার হলো কোয়ালিটি কিছু কমপ্লিকেশন তৈরি হয়। জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান এখন কি পরিমাণ রড তৈরি করছে প্রতি বছরে, আর হচ্ছে বাজার চাহিদা কেমন এখন রডের? আসলে জানতে চাইবো হচ্ছে আপনার প্রতিষ্ঠান কি পরিমাণ বিক্রি হচ্ছে, গত এক বছরে বিক্রির হার কেমন ছিল? বিক্রির হার আমার অবস্থা আমি এককভাবে যদি বলি, আমাদের নতুন ফ্যাক্টরি যেটা আমরা তো স্টিল অনেক আগে থেকে আমরা অ্যাঙ্গেল স্ট্রাকচার বার তৈরি করতাম বিগত দিনে। বাট আমরা নতুন বাংলাদেশে একটি নতুন প্রসেস আমরা ইন্ট্রোডিউস করলাম, যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডেই আপনার হচ্ছে হলো স্টিল অ্যান্ড রিরোলিং ইন্ডাস্ট্রিটা এইভাবে মেনটেন করা হয়। স্টিল মিল হচ্ছে হলো যেখানে লিকুইড ফর্ম থেকে স্ক্র্যাপ দিয়ে মেল্টিং করে আপনি বিলেট তৈরি করবেন, দেন সেই বিলেটটা কোল্ড ফর্মে আপনার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে কোল্ড হবে, সেটাকে আবার রিরোলিং প্ল্যান্টের রিহিটিং ফার্নেস দ্বারা, গ্যাস ফার্নেস
ফার্নেস দ্বারা সেই বিলেটটাকে আবার আপনি সেখান থেকে রিহিট করে দেন হচ্ছে আপনি বার প্রসেসে রিরোলিং মিল থেকে বার করবেন। বাট আমরা ফার্স্ট টাইম যেটা করলাম যে বাংলাদেশে স্টিল মেল্টিং শপ থেকে যখন আমরা স্ক্র্যাপ দিয়ে লিকুইড করছি সেই বিলেটটা অন দ্য ওয়ে যখন বিলেট বের হচ্ছে আমরা রিহিটিং ফার্নেসে গ্যাস কনজিউম করছি না, পলিউশন করছি না, এনভায়রনমেন্ট ইজ ভেরি ফ্রি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। এই বিলেটটা ওই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে আপনার যেটা রিহিটিং ফার্নেস থেকে আপনার 1200 ডিগ্রি প্রয়োজন ছিল সেই টেম্পারেচারটা মেনটেন করে কমপ্লিটলি অনলাইন প্রোডাকশন। এর মানে হচ্ছে লিকুইড থেকে একেবারে হচ্ছে বার আর্থিক রেসিস্ট্যান্ট ট্রিটমেন্ট করার পরে বার। এটা ফার্স্ট টাইম বাংলাদেশে একমাত্র RRM স্টিল কোম্পানি, এবং সামনে আরো অনেকগুলো ইন্ডাস্ট্রি আসছে এবং ইউরোপেও এই টেকনোলজিগুলো অ্যাডাপশন এই ভেরি রিসেন্টলি অনেক করছে এবং ইন্ডিয়াতে অনবরত 300-400 ইন্ডাস্ট্রি দে হ্যাভ রান দ্য থিংস। আচ্ছা, জানতে চাইবো আপনার কাছে যে আপনাদের এই 60 গ্রেড, 40 গ্রেড এবং 75 গ্রেড রড আসার আগে আমরা তো দেখতাম যে বাজারে হচ্ছে জাহাজ ভাঙা যে লোহা যে স্ক্র্যাপ ওগুলো গলিয়ে হচ্ছে রড তৈরি করা হতো, এগুলো এখনো বিক্রি হচ্ছে আমরা দেখি। তো এগুলো ব্যবহার করা কতটুকু ঝুঁকিপূর্ণ বলে মনে করেন এবং সরকারের কি করণীয় রয়েছে এই বিষয়গুলো বন্ধে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। আমি মনে করি বেশ লাস্ট আমাদের একটা BSD এর সাথে যে মিটিং ছিল, আমরা মিটিং এর ভিতরে নতুন যে নীতিমালা হয়েছে সেখানে একেবারে সম্পূর্ণ আমেরিকান স্ট্যান্ডার্ড রেগুলেশন অনুযায়ী যেটা শিপ ব্রেকিং থেকে আমরা যে প্রভাব পেতাম বিগত দিনে, তো আমাদের কোনো গ্রেড নিয়ে কোনো ছিল না। বাট আজকে যখন আমরা ইন্টারন্যাশনাল লেভেলে প্রোডাক্ট তৈরি করছি, শিপ ব্রেকিং প্লেটটা কিন্তু দেখবেন যে 50, 60, 100 বছর পুরনো একটা শিপ, সেখানে কিন্তু একটা স্টিলের কিন্তু একটা গ্রেড যেটাই হোক না কেন এক একটা জায়গায় এক একটা গ্রেডে কিন্তু একটা শিপ তৈরি করা হয়। সেই বারটা সেই স্ক্র্যাপটা সেই শিপটা কিন্তু টোটালি স্ক্র্যাপ, এটাকে আবার মেল্টিং করে আবার রিফাইনিং করে আপনি কেমিক্যাল কম্পোজিশন প্রপার্টিস ঠিক করে দেন হচ্ছে আপনি এগুলো বার তৈরি করবেন। কিন্তু আমাদের দেশের কিন্তু রিরোলিং ইন্ডাস্ট্রিতে এটা দিয়ে রড তৈরি করছে, সো রডটা কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এইটা আপনি তৈরি করতে পারেন, অ্যাঙ্গেল তৈরি করতে পারেন, স্ট্রাকচার তৈরি ইট ডাজন্ট ম্যাটার। আপনি স্ট্রাকচার তৈরি করেন, সেটা দিয়ে আপনার সেই স্ট্রেংথে আপনার ওই মানে শিপ ব্রেকিং স্ক্র্যাপ থেকে করলে ইটস ওকে। বাট এটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ। এখনো অনেকে চিন্তা করে যে ওই একটু কস্টিং সেভিং করার জন্য আমরা ওই বার দিয়ে তৈরি করি, সস্তা রড দিয়ে। আচ্ছা, আমি মনে করবো আসলে জীবনের থেকে মূল্যবান জিনিস কিছুই নেই। সো আমার মনে হয় ওই 5-7 হাজার টাকা সেভ করার জন্য আমরা ওই ঝুঁকিপূর্ণ রড তৈরি যারা করছে তারাও আমি মনে করবো যে আপনারা এখান থেকে বিরত থাকুন এবং দেশকে সহযোগিতা করুন, মানুষকে সহযোগিতা করুন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমরা নেতিবাচক আমরা একটি দেশ তৈরি করতে পারি যেখানে আমাদের কোনো ভুল ত্রুটির জন্য আমাদের আগামী দিনে আমাদের কোনো কষ্ট উপভোগ করতে না হয়। আচ্ছা, ইস্পাতের কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে বাজারের কোনো প্রভাব পড়েছে কিনা, যে ক্রেতারা এখন কম কিনছেন রড, এই ধরনের কোনো প্রভাব পড়েছে কিনা, আপনাদের বিক্রিতে এতে কোনো প্রভাব পড়েছে কিনা? আমি বলবো যে যখন মার্কেট রেট কমে যাচ্ছিল তখন বাজারে সেলস কমে গেছে। যখন রেট উপরের দিকে যাওয়া শুরু করলো এভরিবডি কিপ বাইং। সো এটা হচ্ছে এজ এ নেচার, আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারি, বিজনেসে যেটাই বলেন। আমাদের কিন্তু ওই রিয়েল এস্টেট সেক্টরটা কিন্তু কাজ বেশ অনেকদিন বন্ধ ছিল। এই বারের দামটা যখনই আবার একটু বাড়া শুরু করলো তখনই দেখা যায় দেয়ার কি না, সেলসের অবস্থা এখন ঠিক আছে, বেড়ে যাচ্ছে। দিস ইজ দ্য মার্কেট, রিয়েল মার্কেট। যে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে যেটাই বেড়েছে সেটাই আপনার একটু এখানে বেড়েছে, কিন্তু আপনার ওই মালটা আসতে তো 1-2 মাস সময় লাগবে। কিন্তু আপনার তো পাইপলাইনে অনেক হাজার টন মাল কেনা থাকে, সেটা তো আপনার কস্ট কনসিডার করতে হবে আপনার এখানে। এটা এরকম না যে কৃত্রিম ভাবে এটা মিল ম্যানুফ্যাকচারার এটা বাড়িয়ে দিচ্ছে, ইটস নট লাইক দ্যাট। বাইরের ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার কাঁচামালের দাম বেড়েছে, যে কারণে আমাদের দেশে দাম বেড়েছে। সুমন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু মেসেজ দিয়ে দিতে চাচ্ছিলাম আর কি শর্টলি, যে আমাদের দেশে আর্থকুইকের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, গভর্নমেন্টের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে আসলে আপনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও খুব ইন্সপায়ার্ড, এবং আমাদের দেশে একটি স্মল একটা বাজেট রাখা। যে আমরা রানা প্লাজা দেখেছি যখন ধ্বংস হয়েছিল, মানুষ কিন্তু দেখবেন আর্থকুইক হয়ে যাওয়ার পরেই কিন্তু ওই ইকুইপমেন্টস যদি থাকে অনেক মানুষ সেভ করা যায়। কিন্তু গভর্নমেন্ট যদি একটি বাজেট, আমাদের দেশে চিটাগং কিন্তু খুব রিস্কে আছে এবং ঢাকাটাও আমি মনে করি আমাদের কিছু জায়গা যদি 5,000 কোটি টাকা যদি গভর্নমেন্ট মনে করে এক্সাম্পল যে উনি ইকুইপমেন্টস কিনে রেখে রাখবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমাদের দেশে যে কোনো ন্যাচারাল ডিজাস্টার হতেই পারে, আপনি তো এটা ইউ ক্যানট হ্যাঁ, কিন্তু হয়ে যাওয়ার পরে আমাদের কি ইনিশিয়েটিভ। ঢাকা ইজ এ হেল্পলেস, আপনি আপনি রিসোর্সে দেখেন এই কথা বলা আছে। আমার নেপালে কিন্তু এত হাই রেস বিল্ডিং ছিল না, কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের কিন্তু মোটামুটি হাই রেস বিল্ডিং আছে। এটা যদি স্ট্রাকচারাল কোলাপস করবে, ইকোনমির জন্য অনেক বড় একটা হুমকি দাঁড়িয়ে যাবে। তো আমি সরকারের কাছে এটা মনে করব যে এটা আমাদেরকে আপনি এখন থেকে এটা আপনার মাথায় নিন এবং এটা চিন্তা করুন যে আমাদের হিউজ পরিমাণ আর্থকুইক রেসিস্ট্যান্স যদি কোনো স্ট্রাকচারাল কোলাপস করুক বা না করুক, বাট আমাদের একটা প্রিপারেশন থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সুমন চৌধুরী, আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ইস্পাত শিল্প নিয়ে, আর এই জন্য কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন RRM গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরী।
ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। হিলি কাস্টমস সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্বাচন উপলক্ষে একদিনই বন্ধ থাকবে স্থলবন্দরের আমদানি রপ্তানি। কাল থেকে আবারও শুরু হবে এই কার্যক্রম। তবে হিলি বন্দরের অভ্যন্তরের পণ্য লোড আনলোডের কার্যক্রম এবং পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্য আটক ও তল্লাশির নামে বিজিবির হয়রানির প্রতিবাদে তৃতীয় দিনের মতো 5 ঘন্টার কর্মবিরতি চলছে। সকাল 8টায় শুরু হয় কর্মবিরতি, চলবে দুপুর 1টা পর্যন্ত। ভোমরা সিএনএফ অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের অভিযোগ, তল্লাশির নামে ব্যবসায়ীদের হয়রানি করেন বিজিবি সদস্যরা। অতিরিক্ত ভাড়ার সেবার মান নিয়ে নানা অভিযোগ থাকলেও নতুন করে 6,000-এরও বেশি ট্যাক্সি ক্যাব নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। ক্যাব নামানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ বলছেন, যানজটে নতুন মাত্রা যোগ করবে এই ট্যাক্সি ক্যাব। আর বিশেষজ্ঞরা বলছেন, শুধু সংখ্যা বাড়ানো নয়, সবার আগে ভাবতে হবে চাহিদা ও উপযোগিতা নিয়ে। বিস্তারিত দেখুন জুনায়েদ আল হাবিবের প্রতিবেদনে। রাজধানী ঢাকা, 1.5 কোটিরও বেশি মানুষের এই নগরীতে গণপরিবহন সংকটের পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানজটের মাত্রাও। এরই মধ্যে যানজট নিয়ন্ত্রণে নির্মাণ করা হচ্ছে ফ্লাইওভার, কাজ চলছে মেট্রো রেলেরও। কিন্তু তাতে নৈমিত্তিক জীবনের যানজট থেকে কতটা মুক্তি মিলবে সে প্রশ্নের মধ্যেই সম্প্রতি ঢাকা ও আশপাশের এলাকায় 6,240টি ট্যাক্সি ক্যাব নামানোর উদ্যোগ নিয়েছে বিআরটিএ। যদিও বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে আসছেন, সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে ব্যক্তিগত গাড়ি, বাড়াতে হবে গণপরিবহনের সংখ্যা। কে শুনছে কার কথা? গণপরিবহন সংকট সমাধান না করে যানজটের এই নগরীতে ট্যাক্সি ক্যাবে কতটা সমাধান মিলবে? ট্যাক্সি ক্যাবে মানুষ কয়জন ওঠে? আমাদের দরকার হচ্ছে যেখানে অনেকজন মানুষ যাতায়াত করা যায়। যানজট যেটা আছে তারপরে আরো বাড়বে। বড় বড় বাস যদি নামানো যায় সেক্ষেত্রে আমাদের যানবাহনের সংখ্যা কমে যাবে এবং আমাদের পরিবহনের সুবিধা হবে। আধুনিক শহর ধারণায় ক্যাবের প্রয়োজনীয়তা থাকলেও এর নিয়ন্ত্রণহীন অতিরিক্ত ভাড়া আর সেবার মান নিয়ে যাত্রী কল্যাণ সমিতির পাশাপাশি প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদেরও। গাড়ি নিয়ে আসার আগে আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। আপনি ক্যাব নিয়ে আসলেন, আনার পর আপনারা প্রতিদিন শুরু করে দেন যে অনেক ভাড়া, তা আপনি আনেন কেন না জেনে? ট্যাক্সি ক্যাব কোম্পানিগুলোর পক্ষ থেকেও বলা হয়েছে ভাড়াটা যাত্রী বান্ধব হয়নি। ওয়েটিং বিলটা কমানোর জন্য তারা নিজেরাই দাবি করেছে এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কারণে কার্যকর ট্যাক্সি ক্যাব সার্ভিস হিসেবে গড়ে উঠতে পারেনি। তবে কর্তৃপক্ষ বলছে, জনগণের চাহিদা বিবেচনা করেই নতুন ক্যাব নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। ট্যাক্সি ক্যাব ব্যবহারের যে চাহিদা সেটা বিদ্যমান আছে, আরও ট্যাক্সি ক্যাব যাতে রাস্তায় নামে সেজন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। এ ধরনের বড় প্রকল্প হাতে নেওয়ার আগে ভাবতে হবে এর উপযোগিতা নিয়ে, না হয় উল্টো সেগুলোই ভোগান্তির অন্যতম কারণ হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। আত্মবিশ্বাসের সঙ্গে ঝুঁকি মোকাবেলা করে উদ্যোক্তা হওয়ার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। গতকাল রাজধানীর ধানমন্ডিতে 2 দিনব্যাপী উদ্যোক্তা হাট মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। তবে সফল উদ্যোক্তা হতে হলে অবশ্যই সৃজনশীল হতে হবে বলেও মনে করেন তিনি। মেলায় পোশাক পরিচ্ছদ, আইটি, চামড়া ও পাটজাত পণ্য ছাড়াও বিভিন্ন ধরনের পণ্য নিয়ে 45 জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলার মাধ্যমে তাদের পণ্যের পরিচিতি ও বিক্রি বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা। উদ্যোক্তা হাটে এসে আমি দেখেছি অনেক আইডিয়াগুলি আছে, যে আইডিয়াগুলো খুবই ইউনিক এবং নিশ্চয়ই সেই মানুষটি কিংবা সেই ছেলেটি কিংবা সেই মেয়েটি নিজেই চিন্তা করে বের করেছে এটা করা যেতে পারে। তাই ওই ইনোভেটিভনেস থাকতে হবে। আর মানে সবাইকে দিচ্ছি, পৃথিবীতে সবসময় আমরা দেখেছি যখন কেউ নতুন কিছু করার চেষ্টা করেছে অন্যরা তাদেরকে বাধা দিয়েছে। তরুণদেরকে ওই ঝুঁকিটা তাদেরকে নিতে হবে। নিজের উপরে যে আত্মবিশ্বাস থাকে, আমার মনে হয় যে এটা খুব চমৎকার একটা উদ্যোগ। গ্রামীণ সংস্কৃতি আর ঐতিহ্যবাহী সব পণ্যের পসরা বসেছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। দেশের নানা অঞ্চল থেকে আসা কারিগরদের হাতে তৈরি দৃষ্টিনন্দন সব পণ্য দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরাও। তবে এবারের বৈশাখী মেলায় কাঙ্ক্ষিত ক্রেতার সমাগম না হয় হতাশ ক্ষুদ্র উদ্যোক্তারা। বিস্তারিত দেখুন মোস্তফা মাহবুবের প্রতিবেদনে। গ্রামীণ বিনোদন বায়োস্কোপ স্থান পেয়েছে শহুরে বৈশাখী মেলায়, আর তা দেখতে ভিড় জমিয়েছে নানা বয়সের মানুষ। বাঘ দেখলাম, ভালুক দেখলাম, খুব ভালো লাগলো। ছোট সময়ে যে বিভিন্ন মেলায় যেতাম গ্রামে, ঠিক সেরকম মনে হলো আর কি। হ্যাঁ, আমার ভালোই লাগছে মেলাটা, আসলে এই গ্রামের মতো আবার অনেক সুন্দর সুন্দর জিনিস। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা অংশ নিয়েছেন মেলায়।
দর্শনার্থীদের সামনেই তৈরি করে দিচ্ছেন বাঁশ কাঠের নানা পণ্য। গ্রামীণ সংস্কৃতির নিত্য ব্যবহার্য এসব পণ্য শহুরে মানুষ কিনছেন ঘর সাজাতে। বিক্রেতারা জানালেন, পরিবেশ বান্ধব ও দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব পণ্যের কারিগর দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠী। হত দারিদ্র্য, বিধবা, স্বামী পরিত্যক্ত, আমরা লোন দিচ্ছি, ওরা তৈরি করছে, তৈরি করে আমাদের কাছে দিচ্ছে, আমরা এটা আবার প্রচার করতেছি। কিনেছি একটা ঝুড়ি, হাতে বানানো ঝুড়ি, সুন্দর লাগলো, সাজিয়ে রাখার জন্য নিলাম। বিদেশের পণ্য আসলে আমরা ব্যবহার করি, হয়তো বা ওই রকম পণ্য আমাদের দেশে তৈরি হয় না বিধায় এমন, কিন্তু দেশীয় প্রযুক্তিতে তৈরি হলে অবশ্যই আমরা দেশীয়টাই ব্যবহার করতাম। মেলায় দেখা মিলল দেশীয় প্রযুক্তির নানা যন্ত্রপাতিও। শৌখিন পণ্যের পাশাপাশি ক্ষুদ্র কুটির শিল্প পর্যায়ে তৈরি জামা জুতাও চোখে পড়ছে মেলায়। এই মেশিনটা এখানে খামি দিয়ে নিচ দিয়ে চানাচুর হবে, কড়াইয়ের উপরে মেশিনটা থাকবে, তো ঘরে বসে করা যায়, প্লাস ছোটখাটো কুটির শিল্পও করা যায়, এবং এই চানাচুরটা হচ্ছে এই মেশিনেরই তৈরি। ছোট ইগলগুলো আপনার আসে হচ্ছে 5,000 6,000 টাকা করে আসে। এই যে মুখোশগুলো আছে এগুলো হচ্ছে কি আপনার 1650। তবে দৃষ্টিনন্দন এসব পণ্য মেলায় এনেও প্রত্যাশিত ক্রেতা দর্শনার্থী না আসায় বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে 10 দিনব্যাপী চলা এ মেলা ক্রেতার উপস্থিতিতে জমে উঠবে এমন আশা তাদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জ্বালানি তেলের উত্তোলন বন্ধের বিষয়ে সিদ্ধান্তে আসতে কাতারে বৈঠকে বসেছে ওপেক সদস্যভুক্ত দেশগুলো। জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে নিতেই মূলত এই বৈঠকের আয়োজন করেছে ওপেক। জ্বালানির উত্তোলন না বাড়ানো এই বৈঠকের মূল প্রতিপাদ্য। বৈঠকে ওপেক বহির্ভূত দেশের মধ্যে থাকছে রাশিয়া। তবে বৃহত্তম জ্বালানি উত্তোলক দেশ হল খুব একটা রফতানি না করা এই বৈঠকে যোগ দিচ্ছে না যুক্তরাষ্ট্র ও চীন। চলতি বছরের জানুয়ারিতে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন $27 নেমে আসার পরই নড়েচড়ে বসে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উত্তোলক প্রতিষ্ঠানগুলো। বর্তমানে জ্বালানি তেলের দাম রয়েছে ব্যারেল প্রতি $45 ঘরে। গাড়ি নির্মাণ এবং কয়লা খনন কাজে ধীরগতি আসায় যুক্তরাষ্ট্রের শিল্প খাতের কার্যক্রম কমেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট অনুযায়ী এবছর উৎপাদন খাতের কার্যক্রম গেল বছরের একই সময়ের তুলনায় 2% কমে গেছে। দেশের বাইরের বিশেষ করে সমুদ্রের অন্য পারের দেশগুলোর কাছে মার্কিন পণ্যের চাহিদা কমে যাওয়ায় শিল্প খাতের কার্যক্রম কমেছে। তবে ডলারের মান কমলে দেশের উৎপাদন খাত চাঙা হতে পারে বলে মনে করছে ফেড। জ্বালানির দরপতন এবং সরকারি কিছু নিয়ম নীতির কারণে গেল বছর ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উৎপাদন খাত। চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফা 27% পর্যন্ত কমেছে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপের। জ্বালানি খাতের ঋণে ভর্তুকি দিতে হয় লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় $4,800 কোটি থেকে কমে দাঁড়িয়েছে $3,500 কোটি। বিশ্বের অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে চলতি বছরের শুরু থেকেই ঝুঁকির মুখে রয়েছে ব্যাংকিং খাত। কমেছে জেপি মর্গান এবং ব্যাংক অব আমেরিকার মুনাফাও। আপাতত জ্বালানি খাতে মন্দ ঋণের পরিমাণ কমানোর উপর জোর দিচ্ছে ব্যাংকগুলো। গেল 8 মাসের সর্বোচ্চ বাড়ি বিক্রি হয়েছে সিঙ্গাপুরে। মার্চে ডেভেলপাররা 843টি ফ্ল্যাট বিক্রি করেছে, অথচ ফেব্রুয়ারিতে সংখ্যা ছিল 303টি। গেল বছরের মার্চের তুলনায় এবছর একই সময়ে বাড়ি বিক্রি 38% পর্যন্ত বেড়েছে। মূলত ক্যাপিটাল ল্যান্ড এবং নর্দার্ন ওয়ান প্রকল্পের বাস্তবায়নের কারণে দেশটিতে বাড়ির বিক্রি এমন হারে বেড়েছে। পাশাপাশি মার্চে কমেছে দেশটিতে বাড়ির দামও। বর্তমানে হংকংয়ের পর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিলাসবহুল শহর হিসেবে পরিচিত সিঙ্গাপুর। বছরের শুরুতেই পর্যটক খরায় ভুগলেও শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন মিশরের পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটক আকর্ষণে চালু রয়েছে প্রণোদনামূলক কার্যক্রম। দেশটির পর্যটন মন্ত্রী বলছেন, শিগগিরই পশ্চিমাদের কাছে ইমেজ সংকট কাটিয়ে উঠবে মিশর। চলতি বছরের শুরুতেই ইতালিয়ান এক পর্যটক হত্যার ঘটনায় ব্যাপকভাবে ভাবমূর্তি সংকটে পড়ে মিশর। তবে ঘটনা শুরু আরো আগে। গত বছর দেশটির সিনাই উপত্যকায় একটি রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন 224 পর্যটক। আর বছরের প্রথম প্রান্তিকে এসব ঘটনার জের টানতে হয়েছে মিশরের পর্যটন খাতকে। তবে তা বলে হতাশায় ডুবে থাকতে রাজি নন দেশটির পর্যটন সংশ্লিষ্টরা। এই সংকট কাটিয়ে উঠতে বদ্ধপরিকর তারা, আর এজন্য রাশিয়া ও ইতালির সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজও করছে তারা।
দেখুন, বছরের প্রথম প্রান্তিকে আমরা প্রায় 40% পর্যটক হারিয়েছি। তবে সব খারাপের মধ্যেই ভালো খবর থাকে। পর্যটন খাত সার্বিকভাবে মন্দার মধ্যে থাকলেও গালফ ট্যুরিজম প্রায় 45% পর্যন্ত বেড়েছে। তাই আমরা এর সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। আর রাশিয়ার সঙ্গে অন্য যে কোনো সময়ের তুলনায় আমাদের সম্পর্ক ভালো। ইতালি সরকারের সঙ্গেও আমাদের আজীবন সম্পর্ক থাকবে। যে দুর্ঘটনাগুলো ঘটেছে আন্তর্জাতিকভাবে তার তদন্ত চলছে। দ্রুতই এর কারণ উদ্ঘাটন হবে বলে আশা করছি। মিশরের পর্যটন বোর্ড আশা করছে 2017 শেষ নাগাদ দেশটিতে 1,20,00,000 পর্যটক আসবে। এ শিল্পের উন্নয়নে প্রণোদনামূলক কার্যক্রম চালানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। দেখুন, আমরা খুব বড় মাত্রায় বিনিয়োগ করছি না, তবে প্রণোদনা কার্যক্রমের অংশ হিসাবে ছোটখাটো বিনিয়োগ অব্যাহত রয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদার করতে আমরা দিনরাত পরিশ্রম করছি। বিমানবন্দর থেকে শুরু করে শপিং মল সবখানেই আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছি। আমরা বিশ্বকে বলতে চাই, মিশর এখন নিরাপদ। এর আগেও 2011-তে রাজনৈতিক সহিংসতা ও 1997 সালে ইসলামী জঙ্গি গোষ্ঠীর হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল মিশরের পর্যটন নির্ভর অর্থনীতি, যা পরে ঠিক হয়ে যায়। আর এ কারণেই এবারও দেশটির পর্যটন খাত ঘুরে দাঁড়াবে বলে আশা সংশ্লিষ্টদের। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজ রোববার প্রথম কার্যদিবস। দেখতে পাচ্ছি ডিএসসিএক্স প্রধান সূচকের অবস্থান এখন পর্যন্ত 11 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 4396 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সূর্য সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 1 পয়েন্টের কিছু বেশি কমে দাঁড়িয়েছে 1064 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 7 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 1676 পয়েন্ট। অন্যদিকে এখনো পর্যন্ত আজকে শেয়ার বাজারে লেনদেন হয়েছে 90 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত দাম বেড়েছে 101টির, কমেছে 117টির এবং অপরিবর্তিত রয়েছে 64টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, টপ 20 শেয়ারের প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি যমুনা অয়েল, যার সবশেষ লেনদেন মূল্য 191 টাকা। সর্বোচ্চ লেনদেন হচ্ছে শেয়ারটি এখনো পর্যন্ত হয়েছে 193 টাকা 40 পয়সা। অন্যদিকে সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল শেয়ারটির 188 টাকা 10 পয়সা। অন্যদিকে ডোরেন পাওয়ার রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে শেয়ারটির 70 টাকা 80 পয়সায়। সর্বোচ্চ লেনদেন হয়েছিল 71 টাকা 40 পয়সা পর্যন্ত এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটি 63 টাকা 50 পয়সা। ইবনে সিনা রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 204 টাকা 10 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 205 টাকা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 193 টাকা 50 পয়সা। অন্যদিকে যমুনা ব্যাংক রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 12 টাকা 80 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 13 টাকা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 12 টাকা 30 পয়সা। অন্যদিকে পাওয়ার গ্রিড রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে শেয়ারটি 61 টাকা 90 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে 63 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটি এখনো পর্যন্ত 61 টাকা 90 পয়সা। অন্যদিকে আমান ফিড রয়েছে টপ 20 শেয়ারের দেখতে পাচ্ছি ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে 87 টাকা 40 পয়সা। সর্বোচ্চ লেনদেন হচ্ছে শেয়ারটি 90 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হচ্ছে 87 টাকা 20 পয়সায়। আইসিবি রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে শেয়ারটির 110 টাকা 60 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 111 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য শেয়ারটির ছিল এখনো পর্যন্ত 106 টাকা 30 পয়সা। অন্যদিকে আর্মিট রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে শেয়ারটির 505 টাকায়। সর্বোচ্চ লেনদেন হচ্ছে শেয়ারটি 525 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 492 টাকা 50 পয়সা। অন্যদিকে লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে টপ 20 শেয়ারের নবম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে এখনো পর্যন্ত 35 টাকা 20 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে 35 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে 34 টাকা 90 পয়সা। বিএসআরএম লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের দশম অবস্থানে, যার সবশেষ লেনদেন হয়েছে 183 টাকা 10 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 185 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 178 টাকা 70 পয়সা। অন্যদিকে এমপি পেট্রোলিয়াম রয়েছে টপ 20 শেয়ারে, মেঘনা পেট্রোলিয়াম রয়েছে টপ 20 শেয়ারের 11তম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে 171 টাকা 80 পয়সায়। সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল এখনো পর্যন্ত 177 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে 171 টাকা 20 পয়সা। লাফার্জ সুরমা সিমেন্ট রয়েছে টপ 20 শেয়ারের 12তম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে 65 টাকায়। সর্বোচ্চ লেনদেন হয়েছে 66 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 65 টাকা। অন্যদিকে কেয়া কসমেটিক্স রয়েছে টপ 20 শেয়ারের 13তম অবস্থানে, যার সবশেষ লেনদেন হয়েছে 14 টাকা 10 পয়সা। সর্বোচ্চ লেনদেন হচ্ছে 14 টাকা 50 পয়সা। অন্যদিকে সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 14 টাকায়। এমজে এলবিডি রয়েছে টপ 20 শেয়ারের একদম 14তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 94 টাকা 30 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে 96 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে 94 টাকা। অন্যদিকে বিডি ফাইন্যান্স রয়েছে টপ 20 শেয়ারের 15তম অবস্থানে, 16তম অবস্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, 17তম অবস্থানে রয়েছে কাশিম ড্রাইসেল, এক্সিম ব্যাংক রয়েছে 18তম অবস্থানে এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের 19তম অবস্থানে এবং রয়েছে প্যাড মল রয়েছে টপ 20, পদ্মা অয়েল রয়েছে টপ 20 শেয়ারের একদম শেষে অর্থাৎ 20তম অবস্থানে। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবার জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো।
দেশের বাজারে বেড়েছে সব ধরনের ইস্পাতের দাম, কমে গেছে বিক্রি, দাবি ব্যবসায়ীদের। কাঁচামালের দাম বেড়ে যাওয়াকে দুষছেন উৎপাদকরা। রাজধানীতে নতুন করে আরো ৬,০০০ ট্যাক্সিক্যাব নামানোর উদ্যোগ সরকারের। যানজট বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। সম্ভাবনা থাকার পরেও মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক স্থানকে কেন্দ্র করে বিকাশ ঘটেনি পর্যটন শিল্পের। আলাদা দপ্তর চালুর তাগিদ। এবং মেহেরপুরের বুড়িপোতা স্থলবন্দর নির্মিত হলে পাল্টে যাবে অঞ্চলের আর্থসামাজিক চিত্র, সৃষ্টি হবে কর্মসংস্থান। বিষয়টি বিবেচনাধীন বলছে জেলা প্রশাসন। দর্শক, এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।